হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্যারিয়ার ম্যাপ অনলাইন। আমি তোমাদের প্রিয়াঙ্কা ম্যাম। জিওগ্রাফির আর একটা সেশন নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। এই আগের যে সেশনটা তোমরা দেখেছিলে, যে সেখানে আমরা মেনলি T20 রিভিশন সিরিজের মতো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা করেছিলাম ফর ক্লার্কশিপ এক্সাম। যেহেতু ক্লার্কশিপ এক্সাম আমাদের ওভার হয়ে গেছে, তো এবার তো আমাদের সামনে যে পরীক্ষাগুলো আসছে সেগুলোর ওপর কনসেন্ট্রেট করতে হবে। তো সেই পরীক্ষার উপর যেটা আসছে আমাদের, সেটা হলো কি আরআরবি। তো এই আরআরবি যে এক্সাম আসছে আমাদের সামনে রেলওয়ের, তো সেই রেলওয়ের জন্য কিছু রেলওয়ে যে PYQ সেটা আমরা এনেছি তোমাদের জন্য। যেগুলো যত তোমরা PYQ সলভ করবে তত তো তোমরা বুঝতে পারবে যে কোশ্চেন কীরকম ধরনের আসে না আসে। তো আরআরবিতে কিন্তু যেহেতু জিকের একটা মেন পোর্শন হিসাবে কাজ করছে আরআরবিতে, তো সেই জন্য এখানে তোমরা জিওগ্রাফি থেকে বহু কোশ্চেন পাবে। তো আজকে আমরা PYQ মূলত 2022-এর NTPCর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কিছু কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। মোট 30টা এখানে কোশ্চেন আছে। এই 30টা কোশ্চেন আমরা সলভ করব, দেখো তোমরা পারো কিনা। এবং আমি যে যখন তোমাদের সলভ করাবো, সাথে সাথে তোমরাও কি করবে, নিজেরা একটু সলভ করার চেষ্টা করবে যে কোশ্চেনটা আনসারটা তোমরা জানো কিনা। যদি 30টার মধ্যে পারো তোমরা, তো লাস্টে গিয়ে দেখো যে তোমাদের কত স্কোর হচ্ছে, সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর না হলে আমি তো তোমাদেরকে আছি গাইড করার জন্য, যে 30টা কোশ্চেনের সেট আমি আজকে তোমাদের জন্য এনেছি এবং সেটা একটা একটা করে তোমরা সলভ করবে এবং আমি সেটাতে তোমাদের সাহায্য করব যে কিভাবে কোন কোশ্চেনের কি আনসার। তো সেটাও তোমাদের আশা করি খুব ভালো লাগবে এবং আগের সিরিজগুলোর মতন সমস্ত সাবজেক্টেরই তোমরা খুব পছন্দ করো আমাদের ক্লাসগুলো। তো এই আশা করছি এই আরআরবির এই সেশনটাও তোমাদের কাজে লাগবে এবং তোমাদের পরীক্ষা অন্তত দিতে যাওয়ার আগে এই সেশনগুলো দেখে গেলে আমার মনে হয় তোমাদের যে প্রিপারেশন সেটাতে অনেকটা হেল্প হবে। তো চলো স্টার্ট করা যাক আজকের ক্লাসটা। দেখো, আমি আগেই বললাম রেলওয়ে স্পেশাল ক্লাস আজকে। প্রথম কোশ্চেন কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ ইন্ডিয়াস 39th ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আচ্ছা, প্রথম কোশ্চেনে যেটা বলে দেওয়া সেটাই বলে দিচ্ছি যে এই সবগুলো কোশ্চেনই কিন্তু 2022-এর NTPCর কোশ্চেন। হ্যাঁ, শিফট চেঞ্জ হয়েছে শুধু, মানে কোনো শিফট হয়েছে সকালে 9টা থেকে, কোনো শিফট হয়েছে দুপুরে 12টা 45 থেকে। তো এরকম শিফট চেঞ্জ হয়েছে, তাই জন্য শিফটগুলো আর লেখা হয়নি। তো NTPC 2022-এর সব কোশ্চেন এগুলোই, ঠিক আছে। যে 30টা কোশ্চেন এখন আমরা সলভ করব। তাহলে বলছে কি 39th, তাই তো 39th হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটা, সেটা হলো রেড ফোর্ট কমপ্লেক্স, কাকাতিয়া রুদ্রেশ্বরা টেম্পল, চম্পানের প্রভাতগড় আর্কিওলজিক্যাল পার্ক অর কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। দ্য আনসার ইজ কাকাতিয়া রুদ্রেশ্বরা টেম্পল, তেলেঙ্গানা। এটা তেলেঙ্গানাতে আছে, ওকে। এবং 2021 সালে এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে, ওকে। এই যে প্রথম যেটা আছে রেড ফোর্ট কমপ্লেক্স দিল্লি, রেড ফোর্টকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষণা করলো, সেটা হলো 2007 সাল, ওকে। 2007-এ রেড ফোর্ট হয়ে গেছে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তারপরে আমার চম্পানের প্রভাতগড় আর্কিওলজিক্যাল পার্ক গুজরাট, যেটা কিনা 2004 সালে আমার মানে তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়। আর কাঞ্চনজঙ্ঘা যেটা আছে সেটা হয়েছে কত সালে, 2016-তে, ওকে, 2016-তে। তাহলে চারটে বুঝতে পারলে যে আমার 39th ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা 2021-এ, সেটা হলো কাকাতিয়া রুদ্রেশ্বরা টেম্পল, তেলেঙ্গানায়। 2007-এ হয়েছে আমার রেড ফোর্ট, 2004 সালে হয়েছে আমার চাম্পানের, কাঞ্চনজঙ্ঘা হয়েছে আমার 2016-তে, ওকে। চলো নেক্সট কোশ্চেন দেখি এবার। নেক্সট হচ্ছে কি, দ্য পানামা ক্যানাল ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন। বলছে যে এই পানামা ক্যানাল যেটা, সেটা কোথায়, কোন রিজিয়নে অবস্থিত, ঠিক আছে। এটাও NTPCর কোশ্চেন 2022-এর। সেটা হলো কি, 1 নম্বর সেন্ট্রাল আমেরিকা, ইস্ট ইউরোপ, অ্যারাবিয়ান পেনিনসুলা অ্যান্ড সাউথ এশিয়া। পানামা ক্যানালের লোকেশন যদি আমরা দেখি, পানামা ক্যানাল কি করে, কানেক্ট করছে তোমার আটলান্টিকের সাথে প্যাসিফিক ওশিয়ানকে। তাহলে পানামা ক্যানাল এটা কি করছে একটু বলি, ইট কানেক্টস Atlantic Ocean with Pacific, তাই তো, Atlantic with Pacific it connects।
তাহলে অ্যাটলান্টিকের সাথে প্যাসিফিককে কানেক্ট করছে। লোকেশনটা কোথায় হতে পারে ভাবো? ইস্ট ইউরোপ নয়, অ্যারাবিয়ান পেনিনসুলা নয়, সাউথ এশিয়াও নয়, ঠিক আছে? অ্যাটলান্টিক আর প্যাসিফিক, তাহলে আমরা জানি কি অ্যাটলান্টিক ওশিয়ান আর প্যাসিফিক ওশিয়ানের যদি লোকেশনটা মনে করি আমরা, তাহলে দেখবো একদিকে আমার মানে মাঝখানে কি রয়েছে আমার রয়েছে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা, এবং একদিকে রয়েছে আমার আটলান্টিক ওশিয়ান আর একদিকে আমার কি রয়েছে প্যাসিফিক ওশিয়ান। ওকে, তাহলে আনসার হবে কি আমার সেন্ট্রাল আমেরিকা। ঠিক, নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকার মাঝখান থেকে পানামা ক্যানাল গেছে। ওকে, তা পানামা ক্যানাল তাহলে লোকেশন কি হলো আমার সেন্ট্রাল আমেরিকা। নেক্সট কি আছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং পোর্টস ইজ নট লোকেটেড ইন এশিয়া। বলছে এই যে পোর্টগুলো সাংহাই, ওসাকা, রটারডাম এবং সিঙ্গাপুর, এই যে চারটে পোর্টের কথা বলা হচ্ছে, এই পোর্টগুলোর মধ্যে কোনটা এশিয়াতে লোকেটেড নয়? নট লোকেটেড ইন এশিয়া। বলছে এশিয়াতে কোনটা লোকেটেড নয়? কোনটা লোকেটেড নয়? দেখো সাংহাই, সাংহাই কোথায়? সাংহাই জানি আমরা কোথায়, চায়নাতে। ওকে, চায়নাতে সাংহাই। আচ্ছা, ওসাকা, ওসাকা কোথায়? ওসাকা হচ্ছে জাপান, ঠিক আছে। রটারডাম, রটারডাম কোথায়? রটারডাম হচ্ছে নেদারল্যান্ড, ঠিক আছে, নেদারল্যান্ড। এবং সিঙ্গাপুর তো আমরা জানি, সিঙ্গাপুর এটা আমার তোমার হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, তাই তো, মধ্যে সিঙ্গাপুর পড়ছে। তো আমি তাও লিখছি এটা সাউথ ইস্ট এশিয়া। ওকে, তাহলে আমি এটা এশিয়া তো বলেই দিলাম, সিঙ্গাপুর তো ইটসেলফ তো সাউথ ইস্ট এশিয়া, আর কি বলবো এটা, সিঙ্গাপুর তো সিঙ্গাপুরেই। তো রটারডাম আমার কোথায়? নেদারল্যান্ড। ওসাকা হচ্ছে কি পোর্ট কোথায়? জাপানে। এবং সাংহাই হচ্ছে চায়নায়। তাহলে চায়না, জাপান আর এটা তো এশিয়াতেই, সিঙ্গাপুর সবগুলোই কোথায় আমার? এশিয়াতে। তাহলে নয় কোনটা? নয় হচ্ছে রটারডাম, এটা আমার এশিয়াতে নয়, তাহলে মানে ঠিক আছে। রটারডাম হচ্ছে কোথায়? নেদারল্যান্ডে। এবং রটারডাম হচ্ছে লার্জেস্ট সিপোর্ট অফ ইউরোপ, লার্জেস্ট সিপোর্ট অফ ইউরোপ, ইউরোপের এটা লার্জেস্ট সিপোর্ট রটারডাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট বলছে কি ব্ল্যাঙ্কস আছে, ইজ নট অ্যামাং দ্য 3 মেজর রিভার্স অরিজিনেটিং ফ্রম দ্য ওয়েস্টার্ন ঘাটস। বলছে যে এই যে কাবেরী, মহানদী, তুঙ্গভদ্রা, গোদাবরী, এই যে নদীগুলো, এগুলোর মধ্যে এই কোন 3টে মেজর নদী ওয়েস্টার্ন ঘাট থেকে তোমার হচ্ছে অরিজিন, ইজ নট অ্যামাং দ্য 3 মেজর রিভার্স অরিজিনেটিং ফ্রম দ্য ওয়েস্টার্ন ঘাটস, ঠিক আছে, মানে কোনটা আর কি অরিজিন করেনি ওয়েস্টার্ন ঘাট থেকে, যে 3টে মেজর নদী করেছে, বাকি কোনটা করেনি, সেটাই হচ্ছে আনসার আমার, ঠিক আছে। তাহলে কাবেরী, তুঙ্গভদ্রা, গোদাবরী সবকটা নদী, তুঙ্গভদ্রা তো হচ্ছে কৃষ্ণার ট্রিবিউটারি, তো এটা হচ্ছে ট্রিবিউটারি অফ কৃষ্ণা, লিখে দিই একটু, ট্রিবিউটারি অফ কৃষ্ণা, ট্রিবিউটারি অফ কৃষ্ণা, তুঙ্গভদ্রা। আচ্ছা, কাবেরী, গোদাবরী সবকটাই কিন্তু আমার ওয়েস্টার্ন ঘাট থেকেই অরিজিন করেছে। করেনি কে? করেনি হচ্ছে মহানদী। মহানদী কোথা থেকে অরিজিন করেছে? একটু কালারটা চেঞ্জ করি। মহানদী কোথা থেকে অরিজিন করেছে? মহানদী অরিজিন করেছে হচ্ছে ছত্তিশগড়। ওকে, ছত্তিশগড় থেকে, ছত্তিশগড়ের কোথায়? দণ্ডকারণ্য থেকে, দণ্ডকারণ্য, দণ্ডকারণ্য থেকে। ওকে, ছত্তিশগড়ের দণ্ডকারণ্য থেকে সিহাওয়া বলে, SIHAWA, সিহাওয়া বলে একটা জায়গা থেকে হচ্ছে মহানদী আমার অরিজিন করেছে। ওকে, তাহলে আনসার হবে মহানদী। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ট্রিবিউটারি অফ দ্য ইন্দাস রিভার। ইন্দাস রিভারের ট্রিবিউটারি, মানে এটা মোস্ট ইজি কোশ্চেন, ঠিক আছে, যে ইন্দাসের ট্রিবিউটারি জানতে চেয়েছে, সোন, জোং, সুবানসিরি অ্যান্ড বিয়াস। ওকে, আমি এবার বলি কোনগুলো কার। অবশ্যই সবাই তোমরা আনসারটা জানো যে বিয়াস হবে আনসার। বিয়াস হচ্ছে আমার কি বলে তোমার ইন্দাসের ট্রিবিউটারি, ঠিক আছে। এবং বিয়াসের যে অরিজিন পয়েন্ট সেটা কোথায়? বিয়াসের অরিজিন পয়েন্ট হচ্ছে রোটাং পাস। ওকে, তাহলে এখান থেকে বিয়াস উৎপত্তি লাভ করেছে,
এবং এটা ইন্দাসের একটা ট্রিবিউটারি। সবাই জানি আমরা পাঞ্চনাদের কথা জানি না, রবি, চেনাব, ঝিলাম, বিয়াস, সতলেজ, পাঞ্চনাদ, এই পাঁচটাই হচ্ছে কি আমার ইন্দাসের ট্রিবিউটারি। তো এটা চোখ বন্ধ করে আনসার করা যায়। তাহলে সুবানসিরি, বাকিগুলো জিজ্ঞেস দেখি। সুবানসিরি কার? সুবানসিরি হচ্ছে আমার, সুবানসিরি হচ্ছে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র, ঠিক আছে, এটা হলো ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র। আচ্ছা, জোং হচ্ছে মহানদী, মহানদীর ট্রিবিউটারি হচ্ছে জোং, ওকে। আর সোন হচ্ছে আমাদের গঙ্গা, ওকে। তাহলে সোন হচ্ছে গঙ্গা ট্রিবিউটারি, জোং হচ্ছে মহানদীর ট্রিবিউটারি, সুবানসিরি হচ্ছে ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি, আর বিয়াস হচ্ছে ইন্দাসের ট্রিবিউটারি, যে কিনা রোটাং পাস থেকে অরিজিন লাভ করেছে, মানে উৎপত্তি লাভ করেছে। নেক্সট, which of the following region is known for oil extraction in India? অয়েল এক্সট্রাকশন কোথা থেকে হচ্ছে ইন্ডিয়া, সেটাই প্রশ্ন, ঠিক আছে। তো অয়েল এক্সট্রাকশনের কথা বললে আমাদের মাথায় যে আনসারটা আসে সেটা প্রথমেই রয়েছে, দেখো রয়েছে কি মুম্বাই হাই, এটাই হবে আনসার, ঠিক আছে। মুম্বাই হাই হচ্ছে আমাদের এখান থেকে, এটা অয়েল এক্সট্রাকশন ফিল্ড, ওকে। আচ্ছা, তো বাকিগুলো কি একটু জেনে নেওয়া যাক। যেমন আছে কোলার, বোকারো, ঝরিয়া। কোলার ফেমাস, কোলারকে কি বলা হয় জানো? কোলারকে বলা হয় গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া, গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া, এটা কোলারকে বলা হয়, ঠিক আছে। বোকারোকে কি বলা? বোকারো হচ্ছে আমার কি? বোকারো হচ্ছে আমার স্টিল প্ল্যান্ট, ওকে, বোকারো হচ্ছে স্টিল প্ল্যান্ট, ওকে। আর ঝরিয়া আমরা জানি, ঝরিয়া হচ্ছে কোল মাইন, ওকে, ঝরিয়া হচ্ছে কোল মাইন। একটা হলো আমার গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া কোলার, বোকারো স্টিল প্ল্যান্ট, ঝরিয়া হচ্ছে কোল মাইন, আর মুম্বাই হাই হচ্ছে আমার অয়েল এক্সট্রাকশন ফিল্ড ইন ইন্ডিয়া। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কনিফেরাস ট্রি, বলছে কনিফেরাস ট্রি নয় কোনটা? এই দেখো বারবার প্রশ্নগুলোতে দেখছো কোনটা নয়, কোনটা কনিফেরাস ট্রি সেটা না, কোনটা নয়, সব জায়গায় নট। স্প্রুস, সিডার, পাইন, জেট্রোফা। এবার কনিফেরাস ট্রি কোনটা? কনিফেরাস ট্রি হচ্ছে কনিফেরাস, তো এর সাথে দেখো যেটা আসছে সেটা হলো কোন কথাটা এই কনিফেরাসের সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত, মানে কোন থেকেই কনিফেরাস কথাটা এসেছে। তো এই যে কনিফেরাস ট্রি যেগুলো, সেগুলো কেমন হয়? কোন লাইক, তো কোন লাইক মানে আমরা এরকম বলতে চাই, বা এরকম শঙ্কু আকৃতির যেটাকে বলি, তো কোন লাইক হয়। তো এইগুলোর মানে বৈশিষ্ট্যই হচ্ছে কি এটা কোন লাইক হবে, এবং এর যে পাতাগুলো হবে সেগুলো নিডল লাইক হবে, নর্মাল পাতার মতো হবে না, নিডল লাইক হবে, ওকে। তাহলে এই যে স্প্রুস, সিডার, পাইন, এই যে তিনটে গাছের কথা ওখানে বলছি, এই তিনটেই কিন্তু আমার এই কনিফেরাস গ্রুপের মধ্যেই পড়ছে, ওকে। এবং কনিফেরাসের একটা মানে কি বলবো মেন বৈশিষ্ট্য কি, যে কনিফেরাস ট্রি আমরা 50 থেকে 60 ডিগ্রি ল্যাটিটিউডে দেখতে পাই, মানে অধিক উচ্চতায় আমরা কনিফেরাস ট্রি দেখতে পাই, তাই না? তো কিন্তু আমরা এখানে যে একটা পাচ্ছি জেট্রোফা বলে এই যে ট্রিটা, এটাকে কিন্তু আমরা কনিফেরাস ট্রি এর আন্ডারে ফেলি না, এটা কনিফেরাস ট্রি নয়, এটাকে অধিক উচ্চতায় দেখা যায় না। এবং কনিফেরাস ট্রির আরেকটা কি বৈশিষ্ট্য, যেটা যেহেতু আমরা অধিক উচ্চতায় দেখতে পাই, তাহলে এখানের তাপমাত্রা কিন্তু কম, কিন্তু জেট্রোফার ক্ষেত্রে কি হয়, এর কিন্তু বেশ তাপমাত্রা লাগে, মানে 20 ডিগ্রি থেকে প্রায় 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে জেট্রোফার, মানে ওর আর কি যে পরিবেশে উৎপত্তি মানে লাভ করে, বা ওর যে পরিবেশ ওর জন্য সুইটেবল, সেটা হচ্ছে কি এই 20 থেকে 28 ডিগ্রি টেম্পারেচার লাগছে, ঠিক আছে। কিন্তু বাকিগুলো তো কনিফেরাস গ্রুপের, এদের তো এত টেম্পারেচার নয়, এদের তো টেম্পারেচারটাও কম এবং এদের অধিক ল্যাটিটিউডে, এবং জেট্রোফার যেমন টেম্পারেচারও বেশি লাগছে, আবার কি লাগছে এখানে বৃষ্টিপাতও প্রচুর হয়, মানে যেখানে হয় সেখানেই জেট্রোফা জাতীয় যে গাছগুলো সেগুলো দেখা যায়, ওকে। নেক্সট, which of the following place is known for copper mine in India? দেখো পরেরটা কি আছে, কপার মাইন আছে, ঠিক আছে। তো কপার মাইন কোনটা দেখো, আমার আছে কোলার, আমি এক্ষুনি কোলারের কথা বললাম, কোলার গোল্ডেন সিটি, গোল্ড মাইন বলতে পারি আমরা, তো বলতে পারি না, সরি, গোল্ড মাইন, কোলার হবে না। তারপর কি আছে, ক্ষেত্রী, কুদেরমুখ, রত্নগিরি। তো পরেরটাই বিটাই ঠিক, ক্ষেত্রী আমার কি, ক্ষেত্রী হচ্ছে কপার মাইন্স ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার কপার মাইন হচ্ছে ক্ষেত্রী।
কোলার আমি বলে দিয়েছি, আগেই বললাম। কুদের মুখ, কুদের মুখ হচ্ছে কি আমার, কুদের মুখ হচ্ছে আমার আয়রন ওর মাইন। ওকে, কি মাইন? আয়রন ওর মাইন। আর রত্নগিরিতে কি পাচ্ছি আমরা? রেড স্টোন মাইন। ওকে, রেড স্টোন মাইন। আর আমি কোলার বলে দিয়েছি। তাহলে ক্ষেত্রী, কুদের মুখ আর রত্নগিরি। ক্ষেত্রী হচ্ছে কপার মাইন, কুদের মুখ হচ্ছে আয়রন ওর মাইন, আর রত্নগিরি হচ্ছে রেড স্টোন মাইন। চলো নেক্সট। এতক্ষণ তোমরা মোটামুটি যেসব আনসারগুলো পাচ্ছে, বা এখনও কয়েকটা কোশ্চেন এরকম আছে যেগুলো মোটামুটি তোমরা মুখস্থ করতে হবে, যে এই জাতীয় কোশ্চেন দেখো PYQ যেগুলো আমরা দেখছি, তো মোটামুটি মুখস্থ করতে হচ্ছে। এবং কিন্তু কোর জিওগ্রাফির কোশ্চেনও প্রচুর আছে। আমরা যত যাব, পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, তোমরা কোর জিওগ্রাফির কোশ্চেনও পাবে, যেখানে কিন্তু কনসেপ্ট দরকার হয়। তো তোমরা পুরো সেশনটা দেখো, দেখলে বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন আছে কি, দ্য জওহরলাল নেহেরু পোর্ট ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ? নভি মুম্বাই, মর্মুগাঁও, কোচি, এটা হবে কান্ডলা। ওকে, তো জওহরলাল নেহেরু পোর্ট কোথায়? তো জওহরলাল নেহেরু পোর্ট হচ্ছে আমার নভি মুম্বাইতে। ওকে, এই যে জওহরলাল নেহেরু পোর্ট যার কথা আমরা বলছি, সেটা হচ্ছে আমার কোথায়? নভি মুম্বাইতে। ওকে, তো নভি মুম্বাই। আর জওহরলাল নেহেরু পোর্টের একটা নাম আছে, সেই নামেই বেশিরভাগ লোক চেনে। এই জওহরলাল নেহেরু পোর্ট নামটা অতটা ফেমাস নয়, যেটা ফেমাস সেটা, সেই ফেমাস নামটা কি? ফেমাস নামটা হচ্ছে নভসেবা। ওকে, নভসেবা পোর্ট, এই নামেই বেশি আর কি, মানে বইতেও লেখা আছে, সব জায়গায় নভসেবা পোর্ট এই নামেই আর কি লোকজন ডাকছে। তো এই নভসেবা পোর্ট হিসাবেও পরিচিত, যেটা জওহরলাল নেহেরু পোর্ট, এবং সেটা কোথায় আছে? সেটা আছে নভি মুম্বাইতে। ঠিক আছে, মহারাষ্ট্র। আচ্ছা, তো বাকিগুলোতেও কিন্তু আমরা, বাকিগুলোও তো পোর্ট কোথায় আছে একটু দেখি। যেমন হচ্ছে মর্মুগাঁও। মর্মুগাঁও কোথায়? এটা হচ্ছে গোয়াতে। ওকে, গোয়া। কোচি, কেরালা। ওকে, কোচি হচ্ছে কেরালায়। কান্ডালা, কান্ডালা কোথায়? গুজরাটে। এই পোর্টগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট পোর্ট। তো তোমার জওহরলাল নেহেরু পোর্ট দিয়ে এসেছে, এই পোর্টগুলোর নাম যদি আসে কখনো, তো সেটাও দেখে নাও কোথায় কোথায়। মর্মুগাঁও গোয়া, কোচি কেরালা, কান্ডালা হচ্ছে গুজরাটে। চলো নেক্সট। নেক্সট কি আছে? আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং সিসমিক জোনস ডু দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ফল? বলছে কোন সিসমিক জোনের আন্ডারে আন্দামান নিকোবর ফল করে? সিসমিক জোন, ঠিক আছে। প্রথম একটা জানতে হবে যে আমাদের পুরো ইন্ডিয়াকে BIS, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এনারা কি করেছেন? পুরো ইন্ডিয়াকে মোট 4টি ভাগে ভাগ করেছে, যে ভূমিকম্পের তীব্রতা বা ভূমিকম্প হলে বিপদগ্রস্ত জায়গা কোনগুলো, এই হিসাবে বলতে পারো। ওকে, তো সেই হিসাবে BIS, ঠিক আছে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এনারা কি করেছে? টোটাল 4টে ভাগে ইন্ডিয়াকে ভাগ করেছে। জোন কি কি ভাগ? সেটা হলো জোন, এখানে লেখাই আছে তবু বলছি, জোন লিখছি কেন পরে বলছি। জোন 2, 3, 4 অ্যান্ড 5, এই 4টে ভাগে ভাগ করেছে। এখানে কিন্তু জোন 1 বলে কোনো জোন নেই, শুরুই হচ্ছে জোন 2 থেকে, শুরু হচ্ছে জোন 2, 3, 4, 5। এবং ভালনারেবিলিটি কত বেশি হবে? যত জোন বেশি ততর দিকে, মানে জোন 5 হচ্ছে বেশি ভালনারেবল, আর জোন 2 হচ্ছে কম আর কি, তুলনামূলক কম ভালনারেবল। তো এই দিকটা হচ্ছে আমার, এদিকটা হচ্ছে আমার লোয়েস্ট থেকে ওদিকটা আমার হাইয়েস্টের দিকে যাচ্ছে। ওকে, ভালনারেবিলিটির দিক থেকে আর কি। ওকে, এইভাবে যাচ্ছে। ওকে, তাহলে জোন 5 মানে বুঝতে পারছো এটা বেশি ভালনারেবল এরিয়া। তো এই আন্দামান নিকোবর আইল্যান্ডটা কোন জোনে পড়ছে? কোশ্চেন তো এটা। তো যে জোনে পড়ছে সেই জোনটা হচ্ছে জোন 5। জোন 5-এর মধ্যে আন্দামান নিকোবর ফল করছে হচ্ছে জোন 5-এর দিকে। ঠিক আছে, এবার জোন 5-এ শুধুমাত্র আন্দামান নিকোবর নয়, আন্দামান নিকোবরের সাথে সাথে পুরো নর্থ ইস্ট ইন্ডিয়া। আচ্ছা আমি লিখি, তোমরা একটুখানি দেখে নাও ব্যাপারটা। ঠিক আছে, যে জোন 5-এর আন্ডারে কোন কোন জায়গা পড়ছে। তাহলে জোন 5-এর আন্ডারে আমার কি কি পড়ছে দেখো, এন্টায়ার নর্থ ইস্ট ইন্ডিয়া পড়ে যাচ্ছে। ওকে, এন্টায়ার নর্থ ইস্ট ইন্ডিয়া হচ্ছে জোন 5-এর আন্ডারে পড়ছে।
ঠিক আছে। আর কি পড়ছে, জম্মু অ্যান্ড কাশ্মীরের পার্ট, কিছু মানে বেশিরভাগ পার্টটাই জম্মু কাশ্মীরের। আর পড়ছে কি, হিমাচল প্রদেশ, পুরোটা লিখলাম না, হিমাচল প্রদেশ পড়ছে আমার জোন 5-এর আন্ডারে। আর কি পড়ছে, পড়ছে উত্তরাখণ্ড। ওকে, আর একটা জায়গা পড়ছে, সেটা হলো উত্তর বিহার বা নর্থ বিহার, এই জোন 5-এর আন্ডারে পড়ে যাচ্ছে। ঠিক আছে, সাথে আমার আন্দামান নিকোবর। তাহলে জোন 5-এর আন্ডার দেখো ইন্ডিয়ার কত বড় এরিয়া পড়ছে, নর্থ ইস্ট ইন্ডিয়া এন্টায়ার, জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, ইউকে, নর্থ বিহার এবং সাথে আন্দামান নিকোবর, সবটা আমার জোন 5। মানে কতটা ভালনারেবল পজিশনে ইন্ডিয়া আছে, মানে ভূমিকম্পের নিরিখে বলছি আমি। তো কেন বুঝতে পারছো, এই যে জোনটার কথা বলা হচ্ছে, দেখো পুরোটাই কিন্তু হিমালয়ান জোন। এবং আমি তোমাদের হিমালয়ান ক্লাসে পড়িয়েওছি যে হিমালয়ান জোন কিন্তু বা হিমালয়ান এরিয়া যেটা আর কি রেঞ্জ, পুরো এরিয়াটাই কিন্তু স্ট্যাটিক নয়, মানে বা স্টেবল নয়। ঠিক আছে, তো এটা তো নবীন ভঙ্গিল পর্বত, তো এর উত্থান তো চলছে না, তো স্টেবল এরিয়া তো নয়, তো স্বাভাবিকভাবেই এটা ভালনারেবল জোনের মধ্যেই পড়বে, স্বাভাবিক কথা। চলো নেক্সট হচ্ছে শ্রীলঙ্কা ইজ সেপারেটেড ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে, সরি, ফ্রম ইন্ডিয়া বাই আ ন্যারো চ্যানেল অফ সি ফর্মড বাই। ঠিক আছে, এবার বলছে শ্রীলঙ্কা সেপারেটেড হচ্ছে ইন্ডিয়া থেকে একটা ন্যারো চ্যানেলের দ্বারা। সেটা কোন কোন চ্যানেল, দ্য পার্ক স্ট্রেট অ্যান্ড দ্য গালফ অফ মান্নার, অনলি দ্য পার্ক স্ট্রেট, অনলি দ্য গালফ অফ মান্নার, অর স্ট্রেট মালাক্কা। ওকে, তো এই যে শ্রীলঙ্কার সঙ্গে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার যে লোকেশন, মানে ভালোভাবেই জানো শ্রীলঙ্কাকে বলা হয় একটা দ্বীপ রাষ্ট্র। ওকে, চারিদিকেই জল, তো সেই জন্য দ্বীপ রাষ্ট্র। তো এর সঙ্গে যে ইন্ডিয়া সেপারেট হচ্ছে, সেই সেপারেশনটা যেটা দিয়ে হচ্ছে সেটা স্ট্রেট মালাক্কা তো অবশ্যই নয়। ঠিক আছে, এবং এই যে পার্ক স্ট্রেট এবং গালফ অফ মান্নার বলছে, অনলি দ্য পার্ক স্ট্রেট, অনলি দ্য গালফ অফ মান্নার, এই দুটোও হবে না। ঠিক আছে, শুধু পার্ক স্ট্রেট শুধু গালফ অফ মান্নার হবে না, আনসার হবে দ্য পার্ক স্ট্রেট অ্যান্ড দ্য গালফ অফ মান্নার, মানে দুটোই। ঠিক আছে, মানে আমার পার্ক স্ট্রেট তাছাড়াও গালফ অফ মান্নার। ঠিক আছে, মানে পার্ক স্ট্রেটটা আমার পড়ছে বে অফ বেঙ্গলের দিকে, আর গালফ অফ মান্নারটা পড়ছে আমার ইন্ডিয়ান ওশিয়ানের দিকে। তো এই দুটোই হচ্ছে কি আমার সেপারেট করছে ইন্ডিয়াকে শ্রীলঙ্কা থেকে, রাইট। চলো নেক্সট হচ্ছে দ্য গ্রিন রেভলিউশন উইদিন ইন্ডিয়া লেড টু অ্যান ইনক্রিজ ইন এগ্রিকালচারাল প্রোডাকশন স্পেশালি ইন। ঠিক আছে, গ্রিন রেভলিউশন খুব ইম্পর্টেন্ট। গ্রিন রেভলিউশন কখন, সবুজ বিপ্লব কখন, মানে সবুজ বিপ্লবের ফলে কি হয়েছিল, সবুজ বিপ্লব মানে কৃষিতে একটা আমূল পরিবর্তন এসেছিল, মানে ছোট করে বলতে গেলে এটাই, যে কৃষিতে একটা আমূল পরিবর্তন সবুজ বিপ্লবের ফলে এসেছিল। কি হয়েছিল, মানে কৃষিতে আমরা যে পুরানো যে যন্ত্রপাতির ব্যবহার থেকে সেটা আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বা মেকানাইজড হয়েছিল কৃষিতে। ঠিক আছে, মেকানাইজড হয়েছিল, ট্র্যাক্টরের ব্যবহার শুরু হয়েছিল, হাই ইয়েল্ডিং সিড, ঠিক আছে, সেগুলোর ব্যবহার হয়েছে, সারের ব্যবহার হয়েছিল। তো এই বিভিন্ন কিছুর ফলে কি হয়েছিল, কৃষিতে একটা আমূল পরিবর্তন এসেছিল, যেটাকে আমরা কি বলি, গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব। এই সবুজ বিপ্লবটা আমরা জানি যে এর যে সফলতা, এটা মেনলি কিন্তু হয়েছিল আমাদের উত্তর পশ্চিম ভারতের দিক থেকে। ঠিক আছে, তো সেই জন্যই বলছে যে উইদিন লেড টু অ্যান ইনক্রিজ ইন এগ্রিকালচারাল প্রোডাকশন স্পেশালি এই জন্যই কথাটা আর কি, স্পেশালির কথাটা এই জন্যই বলেছে যে স্পেশালি জায়গাগুলো কোনটা। প্রথম আছে দেখো রাজস্থান, মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট। তো রাজস্থান, মহারাষ্ট্র তো পুরো পশ্চিম দিকেই পড়ে যাচ্ছে, মহারাষ্ট্রের মধ্যে তো উত্তর পশ্চিম আসছে না, তো উত্তরটা এটা হবে হরিয়ানা। তো উত্তরটা আমার কি হবে, মানে উত্তর পশ্চিম হলে কি হবে, হরিয়ানা, পাঞ্জাব অ্যান্ড উত্তরপ্রদেশ, দ্যাট ইজ দ্য আনসার। হরিয়ানা, পাঞ্জাব অ্যান্ড উত্তরপ্রদেশ, এই জায়গাটা পুরোটাই আমার পড়ছে কি নর্থ ওয়েস্টে, হরিয়ানা, পাঞ্জাব অ্যান্ড উত্তরপ্রদেশ, স্পেশালি যেহেতু বলেছে, তো এটাই আমার আনসার হবে। ছত্তিশগড়, বিহার, ওড়িশা নয়, ঝাড়খণ্ড, পাঞ্জাব অ্যান্ড উত্তরাখণ্ড নয়। ওকে, চলো নেক্সট। The Indian Railways has completed the world's highest railway arch bridge over the ব্ল্যাঙ্কস রিভার ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। বলছে যে ইন্ডিয়ান রেলওয়ে
কি করেছে, কমপ্লিট করেছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেলওয়ে আর্চ ব্রিজ, ঠিক আছে, যে ব্রিজটা কমপ্লিট করেছে রেলওয়ে আর্চ ব্রিজ, ঠিক আছে, সেটা কোন নদীর ওপর, সেটা কোথায় আছে, জম্মু কাশ্মীরে, ঝিলাম, রাভি, চেনাব অ্যান্ড ইন্দাস, ঠিক আছে। এটা একদম রিসেন্ট হয়েছে এবং আনসারটা খুব সোজা, সেটা হলো কি চেনাব রিভারের ওপর। ওকে, তাহলে ব্ল্যাঙ্কসে কি হবে আমার, চেনাব রিভার, চেনাব রিভারের ওপর কোথায়, জম্মু অ্যান্ড কাশ্মীরে, ঠিক আছে। কত ফিট উচ্চতা, 1178 ফিট, ঠিক আছে। এই উচ্চতায় এই যে রেলওয়ে আর্চ ব্রিজ, সেটা এই চেনাব নদীর ওপরে ইন্ডিয়ান রেলওয়ে কমপ্লিট করেছে। এবং ইনগরেশন কবে হয়েছে, ইনগরেশন হয়েছে 2022-এ, একদম রিসেন্ট আমার এইটা হয়েছে। ওকে, চলো কোশ্চেন 15, which of the following states in general receives maximum proportion of its rainfall from northeast monsoon rainfall? তামিলনাড়ু, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং গুজরাট, ঠিক আছে, এবং হচ্ছে কি গুজরাট, এটা পড়ে গেছে সরি। তো কোশ্চেনটা কি বলছে যে এই যে স্টেটগুলোর কথা বলা হচ্ছে, নর্থ ইস্ট মনসুন রেনফল ম্যাক্সিমাম কোথায় হয়। তা মনসুনের কথা বললে প্রথমে আমরা একটু মনসুন সম্পর্কে জানি। মনসুন কোথায় গেল, মনসুন সম্পর্কে যদি আমরা বলি তাহলে আমরা জানি যে ইন্ডিয়ার যে রেনফল সেটা কি বেশিরভাগটাই মনসুনের ওপর নির্ভর করে। এবং মনসুন যখন ইন্ডিয়াতে প্রবেশ করছে তখন কি নাম নিয়ে প্রবেশ করছে, তখন যে নামটা থাকছে তখন থাকছে কি সাউথ ওয়েস্ট মনসুন হিসাবে, তাই তো, সাউথ ওয়েস্ট মনসুন হিসেবে ইন্ডিয়া প্রবেশ করছে। কিন্তু যখন সে ফিরে যাচ্ছে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু বা রিট্রিটিং মনসুন যেটাকে আমরা বলি, সেটা হয়ে যাচ্ছে কি, সেটা হয়ে যাচ্ছে এই নর্থ ইস্ট মনসুন, ঠিক আছে। এবং বৃষ্টিপাত তো মানে সাউথ ওয়েস্ট যে মনসুন, সেই মনসুনের প্রভাবে প্রচুর হয়, কিন্তু এই নর্থ ইস্ট মনসুন যেটা, ঠিক আছে, বা প্রত্যাবর্তনকারী, নর্থ ইস্ট মানে আমার এরাম সাইড থেকে আসে, তাই তো ইন্ডিয়ার, তো এই নর্থ ইস্ট যে মনসুন সেটার প্রভাবে বৃষ্টিপাত তো সেরকম খুব একটা দেখা যায় না, কারণ নর্থ ইস্ট মনসুনটা যেটা ফিরে যাচ্ছে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু, সেটা আমরা মেনলি শীতকালে দেখতে পাই, এবং শীতকালের তাপমাত্রা কি শুষ্ক তাপমাত্রা, তাই না, কারণ এই যে নর্থ ইস্ট মনসুন এতে কিন্তু জলীয় বাষ্প খুবই কম থাকে। কিন্তু তারপরেও বলছে যে এর প্রভাবে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা কোথায় হচ্ছে, খুব সোজা, সেটা কি আমার তামিলনাড়ু। আমরা ছোট থেকে পড়ে আসছি না, তামিলনাড়ুতে বছরে 2বার বৃষ্টিপাত হয়, তো তার কারণ এই নর্থ ইস্ট মনসুন যখন ও ফিরে যাচ্ছে তখন তামিলনাড়ুতে বৃষ্টিপাত ঘটায়। আর শীতকালে বৃষ্টিপাত কোথায় হচ্ছে, সেই সেম আনসার তামিলনাড়ু। আর এই শীতকালেই পাঞ্জাবে যেটা হয়, অনেকে পাঞ্জাব আনসার করেছিল একবার, তো পাঞ্জাবে যেটা হয় সেটাকে বলা হয় কি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। কি বলা হয়, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ওকে, শীতকালে যেটা হয় সেটাকে পশ্চিমী ঝঞ্ঝা বলা হচ্ছে পাঞ্জাবে। চলো নেক্সট, Valley of Kings, one of the most important archaeological sites in the world, is located in, বলছে এই যে ভ্যালি অফ কিংস এটা হচ্ছে একটা আর্কিওলজিক্যাল সাইট, ঠিক আছে, এটা কোথায় রয়েছে, এটা রয়েছে আমার কোথায়, এটা রয়েছে ইজিপ্টে। ওকে, ইজিপ্টে রয়েছে, কোথায় রয়েছে, ওয়েস্টার্ন ব্যাঙ্ক অফ নাইল, মানে নীল নদের ওয়েস্টে, ওয়েস্ট ব্যাঙ্ক অফ নাইল, ওয়েস্ট ব্যাঙ্ক অফ নাইল, নীল নদের পশ্চিমে রয়েছে এই যে আমার কি বললাম ভ্যালি অফ কিংস। যে সিটিটায় রয়েছে সেই সিটিটার নাম কি, লাক্সার। ওকে, এই সিটিটার নাম কি, লাক্সার। নেক্সট, দ্য চার্চেস অ্যান্ড দ্য মনুমেন্টস অফ গোয়া ওয়্যার টু দ্য লিস্ট অফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন দ্য ইয়ার। দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে কত প্রশ্ন এসছে, ঠিক আছে, এবং এই প্রশ্নগুলো কিন্তু মানে ভালো আর কি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো কিন্তু তোমরা পারলে একটা চার্টের মতন করে পড়ে যেতে পারো, মানে পারলে নয়, পড়ে যাওয়াটাই উচিত, ঠিক আছে। তাহলে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটা বলছে, যে গোয়ার চার্চ এবং যে কনভেন্টগুলো আছে সেগুলো কত সালে হয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটা হবে 1986-এ, ঠিক আছে। এবং কোথায় আছে এগুলো, মেনলি আছে ওল্ড গোয়াতে। ওকে, মেনলি আছে ওল্ড গোয়াতে। নেক্সট, চলো, অ্যাস্থনোস্ফিয়ার ইজ আ পার্ট অফ, আমি বলছিলাম না কোর জিওগ্রাফির কোশ্চেন আসছে, দেখো লাস্টের দিকে আসছে। অ্যাস্থনোস্ফিয়ার ইজ আ পার্ট অফ আর্থস ম্যান্টেল, আর্থ ক্রাস্ট অ্যান্ড ম্যান্টেল, আর্থস কোর, ঠিক আছে। এটা এই আনসারটা আমি তোমাদের একটুখানি ছবি এঁকে দেখাই, আমরা একটু ছবিটা দেখি, ঠিক আছে। এটা কি হলো আমার, এটাকে বলি কি আমরা ক্রাস্ট, তাই তো, ক্রাস্ট, ঠিক
ঠিক আছে। ক্রাস্টের পরে কি আছে? এটাকে বলি কি আমরা ম্যান্টেল। ওকে, এটা বলি ম্যান্টেল। ওকে, আর দেন কি আছে আমার, এটাকে বলি আমরা লাস্ট নিচেরটাকে বলি আমরা কোর। তাহলে এটা আমার ক্রাস্ট, তারপর ম্যান্টেল, তারপর কোর। ক্রাস্টের যে অংশ সে এইখানে মানে আমার কি বলবো তোমার কন্টিনেন্টাল ক্রাস্ট বলি এবং ওশিয়ানিক যে প্লেটস আছে ক্রাস্ট, দুটো নিয়েই তো এই ক্রাস্ট যেটাকে বলছি সেই অঞ্চলটা গঠিত আর কি। ঠিক আছে, কন্টিনেন্টাল প্লেট এবং ওশিয়ানিক প্লেট সব দুটো নিয়েই। ঠিক আছে, তো এই ক্রাস্টের এই অংশটাকে আমরা কি বলি, বলি লিথোস্ফিয়ার। কি বলি? লিথোস্ফিয়ার। ওকে, আর এই লিথোস্ফিয়ার বা ক্রাস্ট, এটা একটু ছোট হবে ওই অঞ্চলটা, সরি এক মিনিট। এই ক্রাস্ট অঞ্চলটা আর একটু ছোট হবে। ওকে, ভুল করে হয়ে গেছে, তার ম্যান্টেলটাই বড়, ওটা হয়ে গেল। তো এই অঞ্চলটা আমি বলছি কি লিথোস্ফিয়ার। ঠিক আছে, এবার আমার কোয়েশ্চেন হচ্ছে কি অ্যাস্থেনোস্ফিয়ার ইজ আ পার্ট অফ। যদি এক্স্যাক্ট আনসার চাও তাহলে হবে আপার ম্যান্টেল। ঠিক আছে, কারণ ম্যান্টেলকে আবার দুভাগে ভাগ করা যায়। একটাকে কি বলা হয়, একটাকে বলা হয়, ছোটো করে লিখছি, আপার ম্যান্টেল, আর একটাকে বলা হয় কি লোয়ার ম্যান্টেল। কোরের ক্ষেত্রেও তাই, আপার কোর লোয়ার কোর। তো এই আপার ম্যান্টেল যেটা, সেখানে কি আছে, এই আপার ম্যান্টেলে কি আছে, অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ার আছে কোথায়, আমার এই আপার ম্যান্টেলে, মানে এরম জায়গায় আছে আমার অ্যাস্থেনোস্ফিয়ার। এবং এই অ্যাস্থেনোস্ফিয়ারেই আমরা যে প্লেটসের কথা বললাম না, এই প্লেটসগুলো কি হয়েছে, ভাসমান অবস্থায় রয়েছে কোথায়, এই অ্যাস্থেনোস্ফিয়ারে। ওকে, বোঝা গেল ছবি দেখে? তাহলে আনসার কি হবে, আর্থ, এখানের আনসার অনুযায়ী হবে আর্থ ম্যান্টেল। এবং যদি এক্স্যাক্ট আনসার চাও তাহলে হবে কি, ও সরি, আপার ম্যান্টেল হবে। এক্স্যাক্ট আনসার চাইলে হবে আপার ম্যান্টেল। ওকে, আপার ম্যান্টেল এই জায়গাটাতে আছে। ওকে, চলো নেক্সট। দ্য অ্যামাজন রেন ফরেস্ট হুইচ ইজ, ডাব্লিউটা পড়েনি, ওয়েল নোন অ্যাজ দ্য লাংস অফ দ্য আর্থ। ঠিক আছে, ইজ লোকেটেড ইন, বলছে লাংস অফ দ্য আর্থ বলা হয় কাকে, অ্যামাজন রেন ফরেস্টকে। ওকে, এবং সেটা কোথায় রয়েছে, তো অ্যামাজন রেন ফরেস্টকে লাংস কেন বলা হচ্ছে, তো লাংসের কি কাজ সেটা অ্যামাজন রেন ফরেস্ট পৃথিবীর জন্য করছে। যেমন কি না, এই অ্যামাজন রেন ফরেস্টে আমরা জানি প্রচুর ঘন জঙ্গল অ্যামাজন রেন ফরেস্ট, এবং এই জায়গায় কি আছে না, যে এই যে মানে এরা কী করছে, অক্সিজেন ম্যাক্সিমাম প্রডিউস করছে এই অ্যামাজন রেন ফরেস্ট। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে যতটা অক্সিজেন বলছি আমি ম্যাক্সিমাম প্রডিউস করছে, সেরকম কি করছে, CO2 যেটা মানে কার্বন ডাই অক্সাইড, সেটা অ্যাবজর্ব করে নিচ্ছেও। ওকে, তাহলে অ্যামাজন রেন ফরেস্টকে এই জন্যই বলা হয় কি লাংস অফ দ্য আর্থ। এই যে লাংস অফ দ্য আর্থ কথাটা এই থেকেই এসেছে। ওকে, কেন, কারণ কি না, আমার ম্যাক্সিমাম প্রডিউস করছে O2 এবং ম্যাক্সিমাম অ্যাবজর্ব করছে CO2কে অ্যামাজন রেন ফরেস্ট। ওকে, এবং সেটা কোথায় আমরা জানি, ব্রাজিল, পেরু, এই যে অঞ্চলটা, এইখানেই মেনলি অ্যামাজন রেন ফরেস্ট। তাহলে এই অঞ্চলটা কোথায় আছে, সাউথ আমেরিকা। এশিয়া তো নয়, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা হবে না, সাউথ আমেরিকা। আর আফ্রিকাও নয়, এশিয়া আফ্রিকা তো হবেই না, নর্থ সাউথ আমেরিকার মধ্যে অবশ্যই। তাহলে হবে কোথায় আমার আনসার হবে আমার সাউথ আমেরিকা। নেক্সট, কালাহারি ডেজার্ট, ঠিক আছে, ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং কন্টিনেন্ট, কোন কন্টিনেন্ট মহাদেশের কথা বলছে, যে কালাহারি ডেজার্ট কোথায়, নর্থ আমেরিকা, এশিয়া, সাউথ আমেরিকা না আফ্রিকা। এটাও সোজা আনসার, আফ্রিকায় হচ্ছে কালাহারি ডেজার্ট। ঠিক আছে, আফ্রিকায় রয়েছে। যদি এক্স্যাক্ট বলা হয় তাহলে হবে আমার সাউথ আফ্রিকা, নামিবিয়া, এই যে অঞ্চলটা, এইখানে আমার রয়েছে কি কালাহারি ডেজার্ট। চলো কোশ্চেন নাম্বার 21, দ্য রিভার অ্যাকোয়ার্স দ্য নেম গঙ্গা ওয়্যার, বলছে কোথা থেকে, এই যে আমরা গঙ্গা নদী, গঙ্গা আমাদের খুব পবিত্র নদী, এবং গঙ্গা তো মানে কি বলবো, আমাদের মানে জীবনের সব কিছুতেই গঙ্গা আর কি, নদীর সাথে সাথে জীবনের সমস্ত পর্যায়ে গঙ্গা, গঙ্গা সব কিছু, মানে পুজোও হচ্ছে না গঙ্গা জল ছাড়া। তো গঙ্গা নদী একদম ওতপ্রোতভাবে মানুষের জীবনের সাথে জড়িয়ে গেছে।
মানে আমাদের জীবনের সাথে, ঠিক আছে। তো এই দ্য রিভার অ্যাকোয়ার্স দ্য নেম গঙ্গা হোয়ার, কোথা থেকে এই নামটা গঙ্গা হচ্ছে। একদম গঙ্গার যদি আমরা উৎপত্তি দেখি তাহলে গঙ্গোত্রী হিমবাহ গোমুখ, তো সেখানে তো নাম গঙ্গা নয়, সেখানে নাম থাকছে কি আমার ভাগীরথী, তারপর নাম চেঞ্জ হচ্ছে গঙ্গা। ওকে, তাহলে গঙ্গা কোথা থেকে হচ্ছে, প্রথমে বলছে মন্দাকিনী জয়েন্স অলকানন্দা, ভিলগ্না জয়েন্স অলকানন্দা না, মন্দাকিনী জয়েন্স ভাগীরথী না, অলকানন্দা জয়েন্স ভাগীরথী। মানে ভাগীরথী তো নাম নিয়েছে, এবার যখন অলকানন্দা এসে মিট করছে ভাগীরথীকে তখন নাম চেঞ্জ হয়ে যাচ্ছে কি গঙ্গা। তাহলে প্রথম কি উৎপত্তি, যখন উৎপত্তি লাভ করছে তখন কি নাম থাকছে, তখন নাম থাকছে হচ্ছে ভাগীরথী। ওকে, কি নাম থাকছে আমার, আচ্ছা কালার চেঞ্জ করে দেখাই, ভাগীরথী। ওকে, ভাগীরথী, ভাগীরথী নাম নিয়ে কি হচ্ছে আমার প্রবাহিত হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে। এবার কি হচ্ছে, অলকানন্দা এসে জয়েন করছে। ওকে, অলকানন্দা এসে জয়েন করছে কাকে, ভাগীরথীকে, ঠিক আছে এইখান, ঠিক আছে অলকানন্দা জয়েন করছে ভাগীরথীকে, অলকানন্দা জয়েন করছে ভাগীরথীকে, এই যে পয়েন্টে জয়েন করছে এই পয়েন্টটার নাম কি, নাম হয়ে যাচ্ছে দেবপ্রয়াগ। প্রশ্ন আসে সেই জন্যই দেখিয়ে দিলাম, ভাগীরথী অলকানন্দাকে জয়েন করছে দেবপ্রয়াগ। এরপর থেকে কি হয়ে যাচ্ছে, এরপর থেকে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে কি আমার গঙ্গা। ওকে, গঙ্গা। ওকে, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, একটু দেখিয়ে দিই। এই গঙ্গাতে যখন যমুনা নদী এসে মিশছে, ওকে যমুনা নদী এসে যখন মিশছে, এইখানে যে কনফ্লুয়েন্সটা হচ্ছে, যে প্রয়াগটা সৃষ্টি হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। সেই প্রয়াগটার নাম কি, সেই প্রয়াগটার নাম হচ্ছে এলাহাবাদ প্রয়াগ বা প্রয়াগরাজ, এলাহাবাদ প্রয়াগ। সরি আরেকবার লিখছি, এলাহাবাদ প্রয়াগ বা প্রয়াগরাজ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, কোন নদী, নদীটার নাম হচ্ছে যমুনা। ওকে, যমুনা নদী। তাহলে ভাগীরথী অলকানন্দা দেবপ্রয়াগ, গঙ্গা, তারপর নাম চেঞ্জ হয়ে গঙ্গা, যমুনা নদী এসে মিশছে এলাহাবাদ প্রয়াগ বা প্রয়াগরাজ। উত্তর অলকানন্দা জয়েন্স ভাগীরথী। Which of the following river joins river Alakananda joins at রুদ্রপ্রয়াগ, বলছে রুদ্রপ্রয়াগে অলকানন্দা সাথে কোন নদী মিলিত হচ্ছে, ঠিক আছে। পিন্ডার, ধলিগঙ্গা, নন্দাকিনী অ্যান্ড মন্দাকিনী। এই আগের যে স্লাইডটা দেখো, এখানে দেখো মন্দাকিনী জয়েন্স অলকানন্দা, ভিলগ্না জয়েন্স অলকানন্দা, মন্দাকিনী জয়েন্স ভাগীরথী, এখানে যে জয়েন্টগুলো রয়েছে সবগুলো কনফ্লুয়েন্স যে আছে না, কনফ্লুয়েন্সগুলো, সেই কনফ্লুয়েন্সগুলো কিছুটা আমি এখানে দেখাচ্ছি, সবটা দেখানো সম্ভব নয়, কিছুটা আমি এখানটায় দেখাচ্ছি। দেখো, হুইচ অফ দ্য ফলোইং রিভার্স বলছে এবার অলকানন্দা, আমরা দেখে নিলাম কি ভাগীরথী অলকানন্দার মিটিং পয়েন্ট হয়ে গেছে দেবপ্রয়াগ, এবং সেখানে আমরা কি দেখলাম, ভাগীরথী অলকানন্দার মিটিং পয়েন্টের পর থেকে গঙ্গা নাম নিচ্ছে, ঠিক আছে। এইবার যেটা হবে দেখো, সেটা হলো কি, এই যে ভাগীরথী এরম গেছে, ওকে, আর অলকানন্দা এসে এই দিক থেকে মিট করছে, ওকে এরকম ধরো, আর এই ধরো আমার ভাগীরথী। ওকে, এটা আমার ভাগীরথী, ভাগীরথী। ওকে, এটা আমার ভাগীরথী, এবং এটা আমার কি, এটা আমার অলকানন্দা, অলকানন্দা। ওকে, এবার দেখো এখানে কি হচ্ছে, প্রথম মন্দাকিনী নদী এসে অলকানন্দাকে জয়েন করছে। ওকে, মন্দাকিনী নদী, কোন নদী, নদীর নাম হচ্ছে মন্দাকিনী, মন্দাকিনী। এই যে প্রয়াগটা সৃষ্টি হলো, এই প্রয়াগটার নাম কি জানো, এই প্রয়াগটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ। এখানে অলরেডি কিন্তু দেবপ্রয়াগ, এইটা দেবপ্রয়াগ ডি লিখে রাখছি, তারপর হচ্ছে আমার রুদ্রপ্রয়াগ। ওকে,
তারপরে যে নদীটা এসে মিশছে অলকানন্দা মানে রুদ্রপ্রয়াগ, আনসার তো তোমরা পেয়ে গেলে। তারপরেও কয়েকটা দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে হয় পিন্ডার নদী এসে মিশছে, পিন্ডার নদী এসে, নদীটার নাম কি? নদীটার নাম হচ্ছে পিন্ডার। ওকে, পিন্ডার। পিন্ডার নদী অলকানন্দাকে জয়েন করলো, কি হলো? হলো কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগ। ওকে, তারপর অলকানন্দাকে মিট করছে আর একটা নদী, সরি আর একটা নদী, এটার নাম কি? এটার নাম হচ্ছে নন্দাকিনী। আমরা পড়লাম মন্দাকিনী, এটার নাম হচ্ছে, ভালো করে শোনো, নন্দাকিনী, নন্দাকিনী নদী। যেহেতু নন্দাকিনী নদী, এখানে যে প্রয়াগটা হলো সেটা হলো কি? নন্দপ্রয়াগ। ওকে, নন্দপ্রয়াগ। ঠিক আছে, এরপরে আর একটা নদী এসে মিশছে, সেটা কি? সেটার নাম ধলিগঙ্গা। ঠিক আছে, ধলিগঙ্গা, ধলিগঙ্গা। এই যে প্রয়াগটা হলো এটার নাম কি? এটার নাম বিষ্ণুপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ। ওকে, দেখো এই প্রয়াগগুলো ইম্পর্টেন্ট বলে দেখিয়ে দিলাম তোমাদের। নদীটার নাম লিখিনি আমি, আচ্ছা ঠিক আছে, নদীটার নাম লিখে দিচ্ছি, ধলিগঙ্গা, ধলিগঙ্গা। ওকে, তাহলে কি হলো দেখো, ভাগীরথী অলকানন্দা মিট করছে দেবপ্রয়াগ, মন্দাকিনী অলকানন্দাকে মিট করছে রুদ্রপ্রয়াগ, যেটা আমার আনসার, যে রুদ্রপ্রয়াগে কোন নদী মিট করছে অলকানন্দার সাথে? মন্দাকিনী। ওকে, অলকানন্দাকে পিন্ডার জয়েন করছে কর্ণপ্রয়াগ, অলকানন্দাকে নন্দাকিনী জয়েন করছে নন্দপ্রয়াগ, অলকানন্দাকে ধলিগঙ্গা মিট করছে বিষ্ণুপ্রয়াগ। তাহলে আমার এই পঞ্চপ্রয়াগ, এটা কিন্তু তোমাদের সামনে এইভাবে আমি তুলে ধরলাম। দেখো ভালো লাগলে বলো। তাহলে নন্দাকিনীতে কি হলো? নন্দপ্রয়াগ। ধলিগঙ্গাতে কি হলো? বিষ্ণুপ্রয়াগ। পিন্ডারে কি হলো আমার? কর্ণপ্রয়াগ। ওকে, হয়ে গেল। তাহলে ক্লিয়ার হলো বিষয়টা। চলো নেক্সট বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কেমিক্যাল ওয়েদারিং প্রসেস। বলছে এই যে চারটে প্রসেস, থার্মাল এক্সপেনশন, কার্বনেশন, অক্সিডেশন, হাইড্রেশন, এইগুলোর মধ্যে কোনটা কেমিক্যাল ওয়েদারিং প্রসেস নয়? ফের আবার সেই নয়। তো প্রথমে আমরা জানি ওয়েদারিংটা কি। ওয়েদারিং মানে হচ্ছে, বাংলা কথা যদি বলি তাহলে হবে আবহ বিকার, মানে আবহাওয়ার বিকার। ঠিক আছে, সেটা থেকে কথাটা এসেছে আবহ বিকার। আবহাওয়ার বিকারের ফলে কি হচ্ছে, বা আবহ বিকারের ফলে কি হচ্ছে? শিলা একটা রূপ থেকে আর একটা নতুন ডিফারেন্ট রূপে পরিণত হচ্ছে, এটাকেই বলা হচ্ছে আবহ বিকার বা ওয়েদারিং প্রসেস। এই প্রসেসটা কাজের ফলে হচ্ছে? এই যে আমার হচ্ছে বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, উষ্ণতা, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর ওপর নির্ভর করে এই আবহবিকার সংঘটিত হচ্ছে। কার ওপরে হচ্ছে? শিলার ওপরে হচ্ছে। ঠিক আছে, তা এই যে শিলার ওপরে এই যে ওয়েদারিং প্রসেসটা হচ্ছে, মানে ধরো একবার হচ্ছে প্রচণ্ড উষ্ণ, আবার হয়ে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা, তাহলে উষ্ণতার পার্থক্য হলো। এই উষ্ণতার পার্থক্যের ফলে শিলার কিছু পরিবর্তন হবে। আর কি? বৃষ্টিপাত। বৃষ্টির সঙ্গে অবশ্যই অ্যাসিড কথাটা রয়েছে, বৃষ্টির জলের সাথে। ঠিক আছে, অ্যাসিড থাকে। তো এই অ্যাসিড কি করছে? শিলার ওপর বা রক্সের ওপর কি করছে? বিভিন্ন শিলার মধ্যে খনিজ পদার্থ থাকে, তাহলে এর সঙ্গে কি করছে? বিক্রিয়া করছে, করে একটা নতুন রকমের শিলা উৎপত্তি করছে, বা নতুন মানে শিলার রূপটাই চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে, এইভাবে চেঞ্জ হচ্ছে। আর কি হতে পারে? বায়ুপ্রবাহ। তো এই যে বিষয়গুলো আমি বললাম, বায়ুপ্রবাহ, উষ্ণতা, বৃষ্টিপাত, এইগুলোর ওপর নির্ভর করে যে শিলার যে রূপের পরিবর্তন, তাকে আমি ওয়েদারিং বলছি। আর এই ওয়েদারিং বা আবহবিকারকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে ভাগ করা যাচ্ছে। কি কি? 3 ভাগ। 3টে ভাগ কি কি? একটাকে আমরা বলি ফিজিক্যাল ওয়েদারিং, ওকে, একটাকে আমরা বলি কেমিক্যাল ওয়েদারিং, আর একটাকে আমরা বলি কি? বায়োলজিক্যাল ওয়েদারিং। বায়োলজিক্যাল ওয়েদারিং। তাহলে এই 3 রকমের ওয়েদারিং প্রসেস আমরা পাই।
ফিজিক্যাল ওয়েদারিং যেটা আমি বললাম, বৃষ্টিপাত হচ্ছে, উষ্ণতা, এর সঙ্গেই না, মানে উষ্ণতার পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, এর সঙ্গে ফিজিক্যাল ওয়েদারিং। কেমিক্যাল ওয়েদারিং আমি বললাম যে খনিজ পদার্থ থাকছে শিলার মধ্যে, সেগুলো যে ক্রিয়া বিক্রিয়া করছে তার ফলে কেমিক্যাল ওয়েদারিং হচ্ছে। বায়োলজিক্যাল ওয়েদারিং বলতে ধরো গাছের শিকড় মাটিকে ফাটিয়ে দিচ্ছে বা কোনো এলাকাকে, কোনো শিলাকে ফাটিয়ে দিচ্ছে, ফেটে যাচ্ছে, তো এইটা বায়োলজিক্যাল ওয়েদারিং। বা ইঁদুর কি করছে, মানে ইঁদুর কি করে, তোমার গর্তের মধ্যে চলে যায়, অনেক নিচ অবধি কি করে ও খুঁড়তে পারে বা সুড়ঙ্গ তৈরি করতে পারে, তো এই যে ছোট ছোট করে ও করে, এইগুলোকে বলা হয় বায়োলজিক্যাল ওয়েদারিং। তার ফলেও শিলা, ধরো ইঁদুর তো তার কঠিন শিলাকে করতে পারে না, নরম যেগুলো সেইগুলোকে করছে, তো সেইটাকে বলছে আমার বায়োলজিক্যাল ওয়েদারিং। ওকে, তো বায়োলজিক্যাল ওয়েদারিংটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমার ফিজিক্যাল কেমিক্যাল ওয়েদারিংটাই ইম্পর্টেন্ট। এবার এর আবার এই ফিজিক্যাল ওয়েদারিং কেমিক্যাল ওয়েদারিং আবার কিছু কিছু প্রসেসের দ্বারা হয়। সেই প্রসেসগুলো নাম আছে, যেমন ধরো এই কেমিক্যাল ওয়েদারিং, কার্বনেশন, অক্সিডেশন, হাইড্রেশন, এই সবগুলোই কেমিক্যাল ওয়েদারিং এর পার্ট। ঠিক আছে, এই তিনটেই আমার কি কেমিক্যাল ওয়েদারিং এর পার্ট, কেমিক্যাল ওয়েদারিং এর পার্ট। ওকে, তাহলে বলছে কেমিক্যাল ওয়েদারিং এর পার্ট নয় কোনটা, পার্ট নয় হচ্ছে থার্মাল এক্সপেনশন, এটা আমার কিসের পার্ট, এটা আমার ফিজিক্যাল ওয়েদারিং এর পার্ট। ওকে, ফিজিক্যাল ওয়েদারিং এর পার্ট। ঠিক আছে, থার্মাল এক্সপেনশন কথাটা থেকে কি বোঝা যাচ্ছে, থার্মাল, থার্মাল মানে আমার কি, এটা ঠিক টেম্পারেচারের সঙ্গে রিলেটেড। ওকে, তো থার্মাল টেম্পারেচারের সাথে, যেমন মরুভূমি অঞ্চলে দিনের বেলা খুব গরম আবার রাতের বেলা খুব ঠান্ডা হচ্ছে, টেম্পারেচারের যে মানে তারতম্যটা সেটা প্রচুর বেশি হয়ে যায়, গ্রাফটা প্রচুর ওঠানামা করে, তাই তো। তাহলে এই যে উষ্ণতার যে পরিবর্তনটা হচ্ছে, এর ফলে শিলার যে পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো থার্মাল এক্সপেনশন। ওকে, এই প্রসেসটাকে বলবো। চলো নেক্সট বলছে ব্ল্যাঙ্ক ইজ অ্যান ইনল্যান্ড রিভার পোর্ট সার্ভিং দ্য ওয়েস্ট হিন্টারল্যান্ড অফ দ্য গঙ্গা ব্রহ্মপুত্র বেসিন। ঠিক আছে, তুতিকোরিন, কলকাতা, কান্ডালা আর কোচি, বলছে এইগুলোর মধ্যে কোনটা গঙ্গা ব্রহ্মপুত্র বেসিনের হিন্টারল্যান্ডের ভাস্ট অঞ্চলকে সার্ভ করছে। অবশ্যই গঙ্গা ব্রহ্মপুত্র বেসিন যখন বলা হচ্ছে তখন তুতিকোরিন, কান্ডালা, কোচি কি করে হবে, মানে কান্ডালা তো গুজরাট, কোচি কেরালা, তুতিকোরিন আমার তামিলনাড়ু, তো এগুলো তো হওয়ার সম্ভাবনাই নেই, যেটা রয়েছে সেটা হলো আমার কি কলকাতা। কলকাতাই হচ্ছে কি হচ্ছে আমার গঙ্গা ব্রহ্মপুত্র বেসিনের যে হিন্টারল্যান্ড তাকে সার্ভ করছে কলকাতা পোর্ট। ঠিক আছে, এটা হচ্ছে একমাত্র তোমার হচ্ছে রিভারাইন, কি বলে, ইনল্যান্ড রিভারাইন পোর্ট। ওকে, ইনল্যান্ড রিভারাইন পোর্ট, রিভারাইন পোর্ট এইটা একমাত্র। কতটা ইনল্যান্ড, 128 কিলোমিটার ইনল্যান্ড ফ্রম বে অফ বেঙ্গল, পুরোটা লিখলাম না, বে অফ বেঙ্গল। ঠিক আছে, এতটা হচ্ছে 128 কিলোমিটার হচ্ছে ইনল্যান্ড। ঠিক আছে, এটাই একমাত্র রিভারাইন পোর্ট। ঠিক আছে, চলো নেক্সট 25 ব্ল্যাঙ্কস আছে, ইজ দ্য লার্জেস্ট সিঙ্গেল ব্লক অফ টাইডাল হ্যালোফাইটিক ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, লার্জেস্ট সিঙ্গেল ব্লক অফ টাইডাল হ্যালোফাইটিক ম্যানগ্রোভ ফরেস্ট, চোখ বন্ধ করে সুন্দরবন হবে, চোখ বন্ধ করে, কোনো আনসার দেখার দরকারই নেই। কি কি আছে তবু দেখি, সুন্দরবন, ভিতরকণিকা, কোঙ্কন কোস্ট, আর আছে কি আমার দ্য গ্রেট রান অফ কাচ। ঠিক আছে, ভিতরকণিকা আমার কোথায়, ভিতরকণিকা আছে আমার ওডিশায়, তাই তো, ওডিশায় হচ্ছে আমার ভিতরকণিকা। কোঙ্কন কোস্ট কোথায়, মহারাষ্ট্র, মহারাষ্ট্র, মহারাষ্ট্র। ঠিক আছে, গ্রেট রান অফ কাচ গুজরাট। এবার তোমাদের মনে হতে পারে সব জায়গাতেই তো আমার ম্যানগ্রোভস আছে, হ্যাঁ অবশ্যই সব জায়গাতে, এই 3টে জায়গা 4টে জায়গা সব কটাতেই ম্যানগ্রোভ আছে, কিন্তু যখনই লার্জেস্ট সিঙ্গেল ব্লক অফ টাইডাল হ্যালোফাইটিক ম্যানগ্রোভ বলবে চোখ বন্ধ করে আনসার হবে কি আমার সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবনের মতো মানে এতটা ভাস্ট এরিয়ায় এত ভ্যারাইটি অফ ম্যানগ্রোভ আর কোথাও নেই, কোথাও নেই মানে কোথাও নেই। ওকে, চলো নেক্সট, বাউন্ডারি অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ টেকটনিক প্লেটস ইজ আ ডাইভার্জেন্ট ওয়ান। বলছে এই যে নামগুলো দেওয়া আছে দেখো, ইউরেশিয়ান প্লেট অ্যান্ড ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, নাচকা প্লেট অ্যান্ড সাউথ আমেরিকা প্লেট, আফ্রিকা প্লেট অ্যান্ড সাউথ আমেরিকা প্লেট, ইউরেশিয়ান প্লেট অ্যান্ড প্যাসিফিক প্লেট, এই যে প্লেটসগুলোর মধ্যে কোনটা ডাইভার্জেন্ট ওয়ান।
আমি তোমাদের যখন হিমালয়ার ক্লাস করিয়েছিলাম তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের প্লেটসগুলো, এই যে বললাম, এক্ষুনি বললাম যে অ্যাস্থেনোস্ফিয়ারের প্লেটসগুলো ভাসমান অবস্থায় রয়েছে। তো এই যে প্লেটসগুলো ভাসমান অবস্থায় রয়েছে এবং এগুলো সবই কিন্তু মানে যে স্টেবল নয় আর কি, ঠিক আছে, সব আনস্টেবল, সব চলছে ফিরছে এরকম ব্যাপার। তো এই যে বাউন্ডারি, প্লেটস বাউন্ডারি, সেটা কয় প্রকার? প্লেটস বাউন্ডারি আমার রয়েছে কত, মানে 3টে টাইপ আছে, ঠিক আছে। কি কি টাইপ আছে? একটাকে আমি বলি কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, ওকে, একটাকে আমি বলি ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি, আর একটাকে আমি বলি নিউট্রাল প্লেট বাউন্ডারি। কোনটা কীরকম? কনভার্জেন্ট মানে কি? একে অপরের দিকে আসছে, মানে দুটো প্লেট মুখোমুখি যখন সংঘর্ষ হচ্ছে তখন সেটাকে বলে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। তারপর কি ডাইভার্জেন্ট মানে দুটো বিপরীত দিকে সরে যাচ্ছে, ডাইভার্জ মানে দুটো দুদিকে সরে যাচ্ছে, ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি। এটা একরকম প্লেট বাউন্ডারি। আর একটা আছে নিউট্রাল মানে ও না কনভার্জ করছে না ডাইভার্জ, মানে কোনো দূরেও যাচ্ছে না সংঘর্ষও করছে না, ও জাস্ট এরকম পাশ কাটিয়ে চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে নিউট্রাল প্লেট বাউন্ডারি। ওকে, তো এর মধ্যে আমার কি জানতে চাইছে ডাইভার্জেন্ট ওয়ান কোনটা? ডাইভার্জেন্ট মানে যে আমি বললাম দুটো দুদিকে সরে যাচ্ছে, তাহলে কোনটা? সেটা হলো আমার এইটা, অপশান সি, আফ্রিকা প্লেট অ্যান্ড সাউথ আমেরিকা প্লেট। আফ্রিকা এবং সাউথ আমেরিকা যে প্লেট সেটা হলো আমার ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি, ওরা দুদিকে পরস্পর দুদিকে সরে যায়। আমরা জানি সাউথ আমেরিকা আর আফ্রিকা একদম দুটো লোকেশন মনে করো ওয়ার্ল্ড ম্যাপে, একদম দুটো নিচের দিকে, তো ওই প্লেট দুটো কী হচ্ছে, দুটো দুদিকে সরে যায়, সেই জন্য এটা ডাইভার্জেন্ট ওয়ান। আর এই যে বাকি যে এই দুটো প্লেট আছে, এই দুটো প্লেট কি, এই প্লেটটা এবং এই প্লেটটা, এই দুটোই কিন্তু কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, একদম ধাক্কা খাচ্ছে। এই যে নাজকা প্লেটের সঙ্গে সাউথ আমেরিকা প্লেট, এটাও কনভার্জেন্টই। নাজকা প্লেট অনেকে বলে, মানে অনেকে না, নাজকা প্লেট শুধু যদি বলা হয় তাহলে ও নিউট্রাল, কিন্তু নাজকা প্লেট এবং সাউথ আমেরিকা প্লেট যখন অপশন, তখন সেটা কিন্তু আমার কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। ওকে, আর ইউরেশিয়ান প্লেটের সঙ্গে প্যাসিফিক প্লেটের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, এটা প্যাসিফিক প্লেটের সঙ্গে ইউরেশিয়ান প্লেটের কোনো সম্পর্কই নেই, এটা না কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, ঠিক আছে, না ওই নিউট্রালও নয়। চলো নেক্সট। Mikir Hills are located in which part of India? The island, Central Highland, Northeast India or Northern India? বলছে মিকির হিলস কোথায়? মিকির হিলস, তোমরা যখন হিলস মানে যখন আমি তোমাদের হিমালয়ার ক্লাসে পড়িয়েছিলাম তখন একটু পড়েছিলাম, যেহেতু T20 রিভিশন সিরিজ ছিল সেই জন্য ডিটেল ক্লাস তোমাদেরকে আমি দিতে পারিনি, তখন T20 রিভিশন সিরিজ ছিল, সেই জন্য পূর্বাচল হিলসটা তোমাদের পড়ানো হয়নি। তো এই যে পূর্বাচল হিলস ছিল সেই তার একটুখানি ছুঁয়ে গেছিলাম শুধু। তো এই পূর্বাচল হিলসের মধ্যেই পড়ে মিকির হিলস, আর কি পড়ে পাটকাই বাম, আর কি পড়ে গারো, খাসি, জয়ন্তিয়া, ঠিক আছে, নাগা হিলস, এইগুলো সবই আমার পূর্বাচল মানে আমার নর্থ ইস্ট ইন্ডিয়া যেটা সেইখানে। তাহলে আমার যখনই মিকির হিলস এই কথাটা এলো তখন সেটা হয়ে যাবে কোথায়, আমার নর্থ ইস্ট ইন্ডিয়াতে, ঠিক আছে। এবার নর্থ ইস্ট ইন্ডিয়ায় মিকির হিলস কোথায় আছে? মিকির হিলস আছে হচ্ছে আমার কার্বি অ্যাংলং ডিস্ট্রিক্টে। কোথায়? ডিস্ট্রিক্ট অফ আসাম। ওকে, এখানে হচ্ছে আমার মিকির হিলস। চলো নেক্সট। Which of the following is not an example of a mineral? বলছে কোয়ার্টজ, অ্যাম্ফিবোল, ফেলসপার এবং অ্যালিঙ্গাইট, এই চারটের মধ্যে মিনারেল নয় কোনটা? খনিজ নয় কোনটা? আবারও নট, ঠিক আছে। কোয়ার্টজ আমার মিনারেল, অ্যাম্ফিবোল আমার মিনারেল, ফেলসপার আমার মিনারেল, নয় হচ্ছে আমার অ্যালিঙ্গাইট, মানে অ্যালিঙ্গাইট নয়, এবং সেই জন্যেই আনসারটা ঠিক, যেহেতু নট বলেছে সেই জন্য অ্যালিঙ্গাইট হবে আমার কি আনসার, যে কিনা মিনারেল নয়। তাহলে অ্যালিঙ্গাইট কি? অ্যালিঙ্গাইট হচ্ছে আমার কনিফেরাস ট্রিয়ের, অ্যালিঙ্গাইট হচ্ছে কনিফেরাস ট্রিয়ের তোমার কি বলবো ওটাকে, ফসিল বলে অ্যালিঙ্গাইটকে, সরি, ফসিল রেজিন অফ কনিফেরাস ট্রি। এটা হলো কি আমার অ্যালিঙ্গাইট। ওকে, চলো নেক্সট। Which of the following is the biggest glacier in the world? ওয়ার্ল্ডের বিগেস্ট গ্লেসিয়ার। ওয়ার্ল্ডের বিগেস্ট গ্লেসিয়ার বললে
যে গ্লেশিয়ারটার কথা আমাদের মাথায় আসে সেটা হলো কি ল্যামবার্ট গ্লেশিয়ার। এই যে ল্যামবার্ট গ্লেশিয়ার হলো ওয়ার্ল্ডের বিগেস্ট গ্লেশিয়ার। কোথায় আছে? আছে আন্টার্কটিকাতে, ঠিক আছে, আন্টার্কটিকাতে আছে ওয়ার্ল্ডের বিগেস্ট গ্লেশিয়ার। আচ্ছা, বলটারো গ্লেশিয়ার কোথায় আছে? বলটারো আছে পাকিস্তানে। জোস্টেডাল গ্লেশিয়ার কোথায় আছে? এটা আছে নরওয়েতে। তাহলে বলটারো আমার পাকিস্তানে, জোস্টেডাল আছে আমার নরওয়েতে, আর পেরিটো মোরেনো গ্লেশিয়ার যেটা সেটা আছে আমার কোথায়? আর্জেন্টিনাতে। ওকে, তাহলে কোনটা কোথায় আছে বোঝা গেল। আর ল্যামবার্ট গ্লেশিয়ার আছে আন্টার্কটিকাতে, যে কিনা আমার বিগেস্ট গ্লেশিয়ার। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, which of the following is considered as the oldest range of fold mountain? fold mountain মানে ভঙ্গিল পর্বত, আবার কি ওল্ডেস্ট বলছে, তাহলে ওল্ডেস্ট মানে সবচেয়ে পুরানো ভঙ্গিল পর্বত কোনটা? আমরা ভঙ্গিল পর্বত যখন আমরা হিমালয় পড়েছিলাম তোমাদের বলেছিলাম না ভাঁজ খাচ্ছে, তাই ওকে ভঙ্গিল পর্বত বলা হচ্ছে। নবীন হিমালয় হচ্ছে ইয়াং ফোল্ড মাউন্টেন, নবীন ভঙ্গিল পর্বত। আর এটা কি বলছে? ওল্ড ফোল্ড মাউন্টেন, ঠিক আছে, ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেনের মধ্যে। এবার আমি কি বলেছিলাম যে এই যে দুটো পাত, যেটা এক্ষুনি বললাম দুটো প্লেট, সে কি করছে, যেটা কিনা কনভার্জেন্ট প্লেট, বাউন্ডারিতে দুটো প্লেট পরস্পর মুখোমুখি আসছে এবং মাঝখানে কি থাকে, মাঝখানে এই যে একটা মহীখাত থাকে, সে কি করছে, ওই যে ওখানে যে পলিগুলো থাকছে সেটা কি হয়েছে, ভাঁজ খেয়ে উপর দিকে উঠে যাচ্ছে। ওকে, তো সেইটাকেই আমরা ফোল্ড মাউন্টেন বলেছিলাম। হিমালয়ের ক্ষেত্রে আমরা পড়েছিলাম না টেথিস মহীখাত ছিল, তো সেরকমভাবেই ফোল্ড মাউন্টেন কাকে বলছি আমরা? ওল্ডেস্ট। যেটা হবে সেটা হলো আরাভাল্লি হচ্ছে আমার ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন। ওকে, আর বাকি বিন্ধ্যা, ওয়েস্টার্ন ঘাট, সাতপুরা এগুলো আমার কি, এগুলো আমার ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত। ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত। বা স্তূপ পর্বত, ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত হচ্ছে আমার এই যে বিন্ধ্যা, সাতপুরা, ওয়েস্টার্ন ঘাট এগুলো। একটাই আমার ফোল্ড মাউন্টেন, সেটা হলো আরাভাল্লি, এবং এটা ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন। ঠিক আছে, চলো 30টা কোশ্চেন, 30টা কোশ্চেন হয়ে গেল আমাদের। এই 30টা কোশ্চেনের তোমরা কে কত স্কোর করতে পারলে আমাকে জানালে কমেন্ট সেকশনে খুব ভালো লাগবে। ঠিক আছে, বাকি তো আমি তোমাদের গাইড করেই দিলাম এই 30টা কোশ্চেনের জন্য, যে কীরকমভাবে তোমরা সলভ করবে বা কীরকম আনসার কোশ্চেন আসে এনটিপিসিতে। সবই এনটিপিসি 2022-এর কোশ্চেন ছিল, তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে একটা আইডিয়া পেলে যে কোশ্চেন কেমন আসে। ঠিক আছে, তো এবার আমি বলি আরআরবির জন্য প্রিপারেশন তোমরা খুব ভালো করে করো। আমাদের চ্যানেলে তো প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আসতেই থাকবে, তোমরা দেখতে থাকো, এবং আশা করছি প্রত্যেকের খুব খুব উপকার হবে এই ভিডিওগুলো। এবং যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও একটা, ঠিক আছে, এবং শেয়ার করে বন্ধুদের কাছেও ছড়িয়ে দিও। থ্যাংক ইউ।